জার্মানির বন শহর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, প্রথমেই একটু দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, কারিগরি জটিলতার জন্য আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হলো। আজ আমাদের সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বাংলাদেশের এক সময়ের সেরা ফুটবল খেলোয়াড়, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই এবং প্রথমেই আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে ধরেন মানে একটু রাজনৈতিক অবস্থাটা বোঝার জন্য, যদি এরকম আমরা দেখতাম যে আপনি বিএনপির নেতৃত্বে রয়েছেন, আপনি বিএনপির প্রধান নেতৃত্বে রয়েছেন, তাহলে এই আওয়ামী লীগের যে 15 বছর ধরে আমরা 15-16 বছর ধরে যে আমরা শাসন দেখছি, এই সময়ে আপনার রাজনীতি বা বিএনপি রাজনীতি কিভাবে আলাদা হতো বা কোনো আলাদা কিছু হতো কিনা? ধন্যবাদ হ্যান্ডসাম অ্যাঙ্কর খালেদ মহিউদ্দিন এবং ডিডব্লিউর সকল শ্রোতা এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্নের উত্তরে এটি বলতে চাই যে ধারণা করে নিলাম যে আমি বিএনপির ডিসিশন মেকার, তাহলে আমি চেষ্টা করতাম যে এই নির্বাচনটা জাতিসংঘের সহায়তা নিয়ে অংশগ্রহণ করা যায় কিনা, এই নির্বাচন কমিশনকে সরাতে হতো এবং তারপর যদি যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘের সরাসরি মধ্যস্থতায় কিংবা সুপারভিশনে নির্বাচন করলে সেখানে ফেয়ার নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই। একমাত্র যদি নির্বাচনটি যদি জাতিসংঘের সুপারভিশনে হয় এবং তারা যদি সরাসরি এবং ডিস্ট্রিক্ট লেভেলে উপস্থিত থেকে নির্বাচনের দিন যদি কঠিনভাবে এই নির্বাচনটিকে সুপারভাইজ করে এবং সামরিক বাহিনী, সেটা একটি আন্তর্জাতিক বাহিনী, যদি এই নির্বাচনটি মনিটর করে তাহলে ফেয়ার নির্বাচন হওয়া সম্ভব। এটা এখন কল্পকাহিনীর মতো মনে হতে পারে, আচ্ছা, এবং এটাতে তারা রাজি হবে কিনা সেটা একটি চিন্তার বিষয়। ওকে, তবে যদি এই ধরনের কথা বিএনপি নেতৃবৃন্দ বলে থাকেন এবং যদি যাদের কথা আমি উল্লেখ করলাম বহিঃশক্তি, তারা যদি এই ব্যাপারে রাজি না হয়ে থাকে, তাহলে আমি আর কাউকে দোষ দিতে চাই না, তাহলে বিএনপির এই নির্বাচন বর্জন করা সঠিক হয়েছে। আমি একটু পুরনো কথা ফিরে এসে এখনকার কথা চলে আসছি যে আপনি কি মনে করেন 2018 সালে বিএনপি নির্বাচনে যাওয়ার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত সঠিক ছিল? বিএনপির 2018 সালের নির্বাচনে যাওয়ার সঠিক ছিল, কারণ সরকার প্রধান, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা বলেছিলেন যে তিনি কমিটমেন্ট দিয়েছিলেন যে নির্বাচনটি সুষ্ঠু হবে। তার আশ্বাসের উপরে আস্থা রেখেই বিএনপি এবং বিরোধী দল সমূহ নির্বাচনে গিয়েছিল। এই নির্বাচনে আমার এক্সপিরিয়েন্সটা একটু বলি। আমি এর আগে 6 বার নির্বাচিত হয়েছি। আমার কোনো গুণ না থাকা সত্ত্বেও এলাকাবাসী আমাকে বারবার নির্বাচিত করেছে, এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই বিরুদ্ধে নির্বাচন করে জিতে এসেছিলাম। বাট 2018 নির্বাচনে 15 দিন আগে থেকে আমার বাসাটা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগের মাস্তান বাহিনী, যার ফলে আমি ঘর থেকেও বেরোতে পারিনি, নিজের ভোটটাও দিতে পারিনি। এবং নির্বাচনের দিন আমাকে একটা মিথ্যা মামলায়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় জড়িত করে দেওয়া হয়েছে এবং এইটুকু ফেভার আমাকে করেছে তৎকালীন ডিসি মহোদয়। এবং আমি প্রধান নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছিলাম, তারা আমাকে বিকাল 4টার দিকে একটা স্পিড বোটে ভোলার থেকে বরিশাল পার হওয়ার সুযোগটা দিয়েছে
এবং বাসা থেকে গ্রেফতার করে নেই। এইটাই একটা ফেভার তারা করেছে আমাকে। তবে নির্বাচনে আমি আগের 6 বারের সংসদ সদস্য থাকা সত্ত্বেও ঘর থেকে বেরোতে পারি নাই, কোনো প্রচারণা করতে পারি নাই, এবং পুলিশ বাহিনী ঘিরে রেখেছে আমার বাসা। ওকে, এই হলো আমার নির্বাচনের এক্সপেরিয়েন্স। 2014 সালের কথা আপনি বলেছেন। জি, সেই সময় নির্বাচনের দিন আমি জেলে ছিলাম। তবে নির্বাচনের ব্যাপারে আমার ইচ্ছা ছিল যে সেবার নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করতাম, বিএনপি তখন আওয়ামী লীগ অত্যন্ত লেজে গোবরে অবস্থায় ছিল, এবং আওয়ামী লীগের নেত্রী আমাদের নেত্রীকে বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ে দিতে রাজি হয়েছিলেন, এবং আমরা বার্গেন করে দেখতে পারতাম যে নির্বাচনটি সুষ্ঠুভাবে করা যায় কিনা। তবে তারপরে 14 তুলনায় 18-তে অনেক ভয়াবহ নির্বাচন হয়েছে। 18-তে কোনো নির্বাচনই হয়নি, এবং যেই আশ্বাসের উপরে ভিত্তি করে, সরকার প্রধানের আশ্বাসের উপর ভিত্তি করে আমরা নির্বাচনে গিয়েছিলাম, এই আশ্বাসটি একেবারে ভুয়া প্রমাণিত হয়েছে, এবং ক্ষমতার সামনে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়া আর কিছুই বুঝে না, এটাই প্রমাণ হয়েছে। আপনি এই কথা দিয়ে যেটি বললেন যে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়া আর কিছু বোঝে না, সেটি প্রমাণিত হয়েছে, তাহলে কি আপনি 2024 নির্বাচনে না যাওয়া বিএনপির সেটিকেও আপনি তাহলে মনে করছেন যে এটি ঠিকই আছে, এটি ঠিকই করা হয়েছে কাজটি, নির্বাচনে না আসাটা? নির্বাচনের দিন যে পরিস্থিতি বিদ্যমান ছিল, সেই পরিস্থিতিতে বিএনপির জন্য নির্বাচন না যাওয়া সঠিক হয়েছে, এবং এই নির্বাচনে গেলে রেজাল্ট যা দেখেছি ওটাই রেজাল্ট হতো, এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এবং প্রধানমন্ত্রীকে সরে না সরাতে পারলে নির্বাচন করে কোনো লাভ নেই। এটা এখন সবার মনে, একটা বাচ্চা ছেলেও জানে যে নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে কখনোই সুষ্ঠু হবে না, এবং এই নির্বাচনে না যাওয়াটা সঠিক হয়েছে বলে আমি মনে করি। জনাব হাফিজউদ্দিন আহমেদ, একটু বর্তমানে ফিরে আসি। যে নির্বাচনের আগে, বিশেষ করে 6 মাস 7 মাস 8 মাস আগে, বিশেষ করে যদি আমি বলি, যখন আপনার জমি আসলে আপনি ফেরত পেলেন, তখন থেকে একটি কথা ডালপালা, মানে আদালতের নির্দেশে অবশ্যই কথা ডালপালা মেলতে শুরু করে যে সরকারের সাথে আপনার একটি সমঝোতা হয়েছে, এবং সরকার আপনাকে একটি বিকল্প দল করার প্রস্তাব দিয়েছে, এবং সেই প্রস্তাব আপনি নিয়েছেন। কেউ কেউ এই রিপোর্টও করতে থাকলো যে আপনি কত টাকা চেয়েছেন, কত টাকা সরকার দিতে রাজি হয়েছে, কারণ আপনি এমনিতেও বিএনপির প্রতি ক্রিটিক্যাল ছিলেন। সেই আগুনে আবার ঘি পড়েছে, বিএনপি আপনাকে শোকজ করেছিল 2020-এর দিকে, আপনি একটু ক্রিটিক্যাল ছিলেন দলের ব্যাপারে। তো সেটি আসলে কি হয়েছিল আমাদের একটু বলবেন? যে আমরা জানি যে আপনি আসলে খুবই সাহসী একজন মানুষ, আপনি রেখে ঢেকে কথা বলা বা মিথ্যা কথা বলা খুব বেশি পছন্দ করেন না। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু জানাবেন কি যে আসলে সরকারের কোন লেভেল থেকে আপনার সাথে যোগাযোগ করেছিল, আপনি কতটা রাজি ছিলেন, আপনি কি ধরনের বার্গেনিং করছিলেন? প্রথমে জমিটার উত্তর দেই। এই জি, আমি কিন্তু শুনতে পাচ্ছি না আপনাকে, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, যে আপনি বলেন। আচ্ছা, যে জমিটা মিডিয়াতে এসেছে যে আমার পৈতৃক সম্পত্তি আমাকে ফেরত দেওয়া হয়েছে, আসল ঘটনা হলো এই যে আমার এক মামা জনাব মুজিবুল হক, তিনি 1965 সালে ঢাকায় ভোলা শহরে একটা জমি কিনেছিলেন, এবং আমার পিতা তখন সংসদ সদস্য ছিলেন, এবং জমিটা তার নামে কিনেছিলেন, আমার পিতার নামে। আমার পিতাও 2010 সালে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। তো এটা নিয়ে অনেকদিন ধরে আমার মামার সাথে সেই আরেকটা ভোলা শহরের আরেকটা পক্ষের মামলা চলছিল। অবশেষে রায় পেয়েছে যে এটি আমার মামাই সঠিকভাবে কিনেছেন। এটা আমাদের গ্রামাঞ্চলে এরকম অনেক হয়, বেনামের নামে। এটা এই জায়গায় আমি কোনদিন যাইও নাই, দেখিও নাই। আমার পিতার নামে জিনিসটা কিনে হয়েছে, আমার পিতার ইন্তেকাল করার পর এটি আমার মামার পরিবার তারাই ভোগ করছে, আমি ওটা দেখতেও যাইনি কখনো কোথায় কি আছে। সুতরাং এটা টেকনিক্যালি তারা কারেক্ট দিয়েছে যে আমি পৈতৃক সম্পত্তি ফেরত পেয়েছি, বাট এটা আমার মামার সম্পত্তি তারাই নিয়েছেন, এই সম্পত্তি সম্পর্কে আমি কিছু জানিও না। এবং আদালতের রায় দীর্ঘদিন মামলা চলার পর এটি আমার মামা সেটি পেয়েছেন। বর্তমানে আমার মামাও পরলোকগত, সুতরাং এই সম্পর্কে ভুল রিপোর্টিং হয়েছে। এই জমি আমার মামার এবং তার পরিবারের দখলে এখনো আছে, ওটা আমি দেখিও নাই, ওটা আমার যাওয়ার সম্ভাবনাও নাই। আমি ইন গুড ফেইথ তাদেরকে দিয়ে দিয়েছি, যেটা আমার পিতা করতেন বেঁচে থাকলে। আর দ্বিতীয়ত, নির্বাচনের আগে আমি বিএনপিতে খুবই আনকমফোর্টেবল ছিলাম,
এবং আমাকে শোকজ করা হয়েছে যে 11টা অভিযোগ আমার বিরুদ্ধে ছিল। আমি সংস্কারপন্থী, আমি কর্মীদের লুক আফটার করি না, শীর্ষ নেতৃবৃন্দের সমালোচনা করি, এই ধরনের 11টা। সেটা আমি আমার বাসায় একটা সাংবাদিক সম্মেলন করে আমার পজিশন ক্লিয়ার করেছি, লিখিতভাবে জবাব দিয়েছি, এবং আমার মনে হয় বর্তমানে আমাদের শীর্ষ নেতৃত্ব মোটামুটি তারা স্যাটিসফাইড। তবে এটা আমার জন্য একটা ব্যাড টেস্ট সৃষ্টি করেছে, এবং আমি কমফোর্টেবল থাকার পরেও মানে আমাকে 2018 নির্বাচনে নমিনেশন দেওয়া হয়েছে, 2000